সাবধান সাবধান সাবধান, মহারাজাধিরাজ শশাঙ্ক নরেন্দ্রাদিত্য রাজসভায় উপস্থিত হচ্ছে। আজ থেকে প্রায় 1431 বছর আগে, ষষ্ঠ শতকের শেষ দশক, নিজেকে স্বাধীন ও সার্বভৌম শাসক ঘোষণা করে গৌড়ের সিংহাসনে বসলেন এমন এক বীর, যার নামে কেঁপে উঠেছিল সমগ্র উত্তর ভারত ও পূর্ব ভারত। খণ্ড বিখণ্ড ভূমি নিয়ে এক বৃহৎ বঙ্গদেশ তাঁর হাত ধরেই এক অখণ্ড সাম্রাজ্যের চেহারা পায়। ইতিহাস তাঁকে চেনে বাঙালি জাতির প্রথম ঐতিহাসিক নায়ক মহারাজাধিরাজ শশাঙ্ক নরেন্দ্রাদিত্য নামে। সমগ্র পূর্ব ভারতকে তিনি বেঁধেছিলেন বাঙালির খাত্র শক্তিতে, দিয়েছিলেন আইন ও ন্যায়ের শাসন। বিহার থেকে ওড়িশা হয়ে বর্তমান সময়ের অসম সীমানা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাঁর সাম্রাজ্য। রাজধানী স্থাপন করলেন কর্ণ সুবর্ণে, বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। এখান থেকেই বাঙালির অঙ্গুলি হেলনে পরিচালিত হতো সেই বৃহৎ বঙ্গ গৌড়ের শাসন। মহারাজ, প্রজাদের জলকষ্ট থেকে রেহাই দিতে তাম্রলিপ্তে মেদিনীপুরের দাঁতনে আপনার ইচ্ছা অনুসারে 150 একর জমির ওপর একটি দিঘি খনন সম্পন্ন হয়েছে। আপনি অনুমতি দিলে সেই দিঘির নাম হোক ষড়শঙ্ক। রাজপণ্ডিত, আপনার কি কিছু বলার আছে? প্রণাম মহারাজ, আপনি অনুমতি দিলে আমি আমার বক্তব্য রাখতে পারি। মহারাজ, গৌড়াধিপতি নরেন্দ্রাদিত্য শশাঙ্কের রাজত্বকালকে স্মরণীয় করে রাখতে প্রাচীন সূর্য সিদ্ধান্ত অনুসারে একটি বর্ষপঞ্জিকা প্রস্তুত করেছি। এটি কি বাঙালির নিজস্ব কোনো কালপঞ্জিকা? আজ্ঞে হ্যাঁ মন্ত্রীমশাই। তাহলে রাজপণ্ডিত, আপনি ব্যাখ্যা করুন, বাঙালি বলতে কোন জাতিকে চিহ্নিত করা হচ্ছে? মহারাজ, প্রাচীন এই ভারতীয় সভ্যতার শিরা উপশিরা রূপে গৌড়বঙ্গের এই অধিবাসীরাই বাঙালি, যারা প্রবহমান সনাতনী সংস্কৃতির ধারক ও বাহক, যার ঘরে ঘরে ত্রিসন্ধ্যায় বেজে ওঠে শঙ্খধ্বনি আরাধ্য দেবতাকে উদ্দেশ্য করে। নিকানু উঠোনে প্রতিটি তুলসী মঞ্চে জ্বলে ওঠে সন্ধ্যাদীপ। বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহলক্ষ্মীরা পাঠ করেন লক্ষ্মীর ব্রত কথা। মহারাজ, শস্য শ্যামলায় সমৃদ্ধ, মাছে ভাতে পুষ্ট যে জাতি, তারাই বাঙালি। সত্য, শিব ও সুন্দরের পূজারী এই জাতিকেই বাঙালি বলে মহারাজ। যতদিন বাঙালি জাতির অস্তিত্ব থাকবে, ততদিন এই কালপঞ্জিকা বাঙালি জাতির এই অস্তিত্বেরই ধারক ও বাহক হয়ে উঠবে। বঙ্গাব্দ বাঙালির নিজস্ব কাল গণনা পদ্ধতি, নতুন একটি যুগাব্দ। সূর্য সিদ্ধান্ত ভিত্তিক বর্ষপঞ্জি অনুসারে বঙ্গাব্দের প্রচলন করেন মহারাজা শশাঙ্ক। এ ব্যাপারে সুনীল কুমার বন্দ্যোপাধ্যায় বঙ্গাব্দের উৎস কথা শীর্ষক প্রবন্ধে বলেছেন, সৌর বিজ্ঞান ভিত্তিক গাণিতিক হিসাবে 594 খ্রিস্টাব্দের 12 এপ্রিল সোমবার সূর্যোদয় কালই ছিল বঙ্গাব্দের আদি বিন্দু। এখনো পর্যন্ত এমন বিজ্ঞানসম্মত বর্ষপঞ্জি পৃথিবীর ইতিহাসে সত্যিই বিরল। বাঙালির নববর্ষের এই আনন্দঘন মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতেই এই উৎসবের আয়োজন। বাংলাবার থেকে সবাই, আপনারা যারা শুনছেন আজকে বা পরে শুনবেন, সবাইকে স্বাগত জানাই। বাংলাবার একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
আজকের বিশেষ বিষয় হচ্ছে বাঙালির নববর্ষ। বাঙালি নববর্ষর যারা পালন করেন তারা জানেন যে বৈশাখ মাসের 1 তারিখে আমরা সেজে গুজে নানা রকমের অনুষ্ঠান করি এবং খাওয়া দাওয়া করি, কিন্তু এর পিছনের ইতিহাস, এর 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 পিছনে যে ঐতিহ্য, সেই সব নিয়ে আজকে আমরা আলোচনায় বসবো। সঙ্গে আছেন শ্রী প্রবীর ভট্টাচার্য। প্রবীরদা আমাদের বাংলা আবারের একজন অঙ্গাঙ্গী সদস্য এবং বিভিন্ন কার্যকলাপ উনি দেখেন, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান। উনি বহুদিন ধরে আকাশবাণীতে সংবাদ পরিবেশনের কাজ করে আসছেন, হয়তো আপনারা তার গলার সঙ্গে পরিচিত। আর তাছাড়াও উনি বঙ্গীয় সনাতন সংস্কৃতি পরিষদের সঙ্গে জড়িত আছেন, তার জেনারেল সেক্রেটারি, এবং ভাষা সাহিত্য এবং ইতিহাস নিয়ে ওখানে অনেক নানা রকমের কার্যক্রম হয়, যার একটা বিশেষ অনুষ্ঠান আগামী 15ই এপ্রিল বিশেষ অনুষ্ঠান হবে। সে সম্বন্ধে আমরা প্রবীরদার কাছেই শুনবো। আজকের অনুষ্ঠান শুরু করা যাক আমাদের বাঙালি নববর্ষ নিয়ে। তো বাঙালি নববর্ষ তো বৈশাখ মাসের 1 তারিখ এবং বঙ্গাব্দ, এই ব্যাপারটা নিয়ে তুমি একটু শুরু করো যে কিভাবে আমরা পালন করি এবং এর অর্থ কি, এইটা নিয়ে আগে আলোচনা হোক। আর বোধহয় কয়েকটা ঘন্টা আছে চৈত্র মাসের অবসানের পর নতুন একটি বর্ষকে স্বাগত জানাবার জন্য সমগ্র বাঙালি সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাঙালির নববর্ষ এমন নয় যে বাঙালির নববর্ষ হঠাৎ করেই শুরু হচ্ছে। আমরা আমাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম, মানে প্রায় 1,500 বছর ধরে বাঙালি এই নববর্ষকে উদযাপন করে আসছে। ভারতবর্ষে আরো বেশ কিছু কালপঞ্জিকা রয়েছে, কিন্তু এই বঙ্গদেশের এই যে কালপঞ্জিকা, এই বিশেষভাবে সমাদৃত। এবং শুধু বঙ্গদেশ নয়, এই যে বৈশাখ মাসের প্রথম দিনটিকে কেন্দ্র করে এই যে কালপঞ্জিকা, তা উত্তর পূর্ব ভারত এবং বহির্ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই সমাদর লাভ করেছে। তাই বাঙালি নববর্ষ অত্যন্ত একটি কি বলবো, আনন্দ ঘন সময়। আমরা ছোটবেলা থেকেই নতুন জামা, বাড়িতে একটু ভালো খাবার দাবার, বয়স্কদের প্রণাম করা, বাড়িতে একটু পুজো, নারায়ণকে একটু সেবা, পায়েস, এগুলো আমরা প্রায় অধিকাংশ বাঙালির বাড়িতেই দেখে এসেছি। এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও দেখেছি সেদিন নতুন হাল খাতা হয়। যদিও মানে 1 এপ্রিল থেকে মার্চ মাস পর্যন্ত একটি আর্থিক বছর হয় ভারতীয় নিয়ম অনুসারে, অর্থ বছর, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাঙালি শিল্পপতি হোক বা ক্ষুদ্র ব্যবসায়ী হোক, তিনি হয়তো ছোট্ট একটা পানের দোকান বা এরকমও করতে পারেন, বা বড় মাপের কোনো ব্যবসায়ী, প্রায় প্রত্যেকেই এই হাল খাতার অনুষ্ঠান করেন। নতুন বছরে তার অংশীদার তাদেরকে তারা ডাকেন। কলেজ স্ট্রিটের বইপাড়াতে আমরা দেখে এসেছি, আগে তো ছোটবেলায় এই পয়লা বৈশাখের দিন, নববর্ষের দিন নতুন বই প্রকাশের অনুষ্ঠান দেখা গিয়েছে। এখনো কোনো কোনো পত্রিকা নতুন নববর্ষের একটি সংখ্যা প্রকাশ করে। প্রতিটি বাংলা খবর কাগজ, যতগুলি বাংলা খবরের কাগজ আছে, প্রত্যেকটির বিশেষ সংখ্যা হয়। এবং এখন তো অনলাইন গুলোও অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। আমরা অনলাইনেও দেখতে পাই দূরদর্শন, রাষ্ট্রীয় যে টেলিভিশন চ্যানেল, অথবা যে বেসরকারি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলো আছে, তারাও কিন্তু এই নববর্ষের দিন প্রভাতকালে অনুষ্ঠান করে এবং এবং সারাদিন ধরেই অনুষ্ঠান দেখা যায়। বাংলায় যত মন্দির নগর আছে, পয়লা বৈশাখে কিন্তু দেখা যায় সেই একদম সূর্যোদয় থেকে শুরু করে, মানে ধরুন যদিও সূর্যোদয় 5টা 5:30টায় হয়, কিন্তু রাত 4টে থেকে আমরা দক্ষিণেশ্বরে দেখি কাতারে কাতারে মানুষ দেবী মানে দক্ষিণেশ্বর মন্দিরে, ভবতারিণীর মন্দিরে পুজো দেবার জন্য ব্যবসায়ী বা অবব্যবসায়ী মানুষ আসছেন। ফলে এটি একটা হই হই, বাঙালির যে 12 মাসে 13 পার্বণ বলি, কিন্তু এই 13 পার্বণের প্রথম পার্বণ নববর্ষ উৎসব। দুর্গাপুজোর যতটা বাঙালি আমোদিত হয়,
নববর্ষে তার থেকে কোনো অংশে কম নয়। এই যে বৈশাখ মাসের 1 তারিখ, একে পহেলা বা পয়লা বৈশাখ বলা হয়। পহেলা শব্দটা কি বাংলা শব্দ নাকি বহিরাগত শব্দ? এই বিষয়টা বলতে গেলে অনেকগুলো কথা বলতে হয়। তার সাথে ঠিক আমাদের আজকে নববর্ষের অনুষ্ঠানের যে মূল বিষয়, তার থেকে আমরা একটু সরেও যাব। এটা খানিকটা এর আগে বাংলা বাড়ির বিভিন্ন এই রকম অনুষ্ঠানে বলা হয়েছে যে সম্পূর্ণ বাংলাকে না পাওয়ার বেদনা পাকপন্থীদের একেবারে রন্ধে রন্ধে বিঁধেছে, এবং 47 সালে পূর্ব পাকিস্তান হওয়া এবং তারপরে একটি গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের আত্মপ্রকাশ, এগুলো সবকিছুই আসলে বাংলা ভাষাকে না পাওয়া, কলকাতাকে না পাওয়া, পুরো বাংলাকে না পাওয়ার এক একটি ঘটনা। এবং এখন তো চর্চা যেটা হচ্ছে যে আজকের বাংলাদেশের অবস্থান দেখেও আমরা বুঝতে পারছি যে আসলে বাংলাদেশ বলে কোনো এটি সাজানো একটি ঘটনা, এবং পূর্ব পাকিস্তানই আছে, সেটি একটি রাজনৈতিক বিষয়। কিন্তু আমরা দেখেছিলাম যে বাংলাদেশ গঠনের পর, আত্মপ্রকাশের পর, শহীদুল্লাহ কমিশন ঢাকা বাংলা একাডেমি তৈরি করে এবং তারা এই বাংলা ভাষার এটি সংস্কার করে। এই বাংলা ভাষা তার আগে কিন্তু জেনে নিতে হবে, বুঝে নিতে হবে যে 52 ভাষা আন্দোলন হয়ে গেছে, এবং 52 ভাষা আন্দোলনে তারা বাংলা ভাষার জন্যই লড়াই করেছিল, অর্থাৎ উর্দু নয়, বাংলাও তাদের রাষ্ট্রীয় ভাষা হবে। তাহলে 52 পরে যখন 70-এর দশকের সূচনায় যখন এই আন্দোলনটি হচ্ছে বা নতুন একটি রাষ্ট্র গঠন হচ্ছে, তাহলে কোন বাংলাকে তারা প্রতিস্থাপিত করছে? দেখা গেল ঢাকা বাংলা একাডেমি মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে যা গঠিত হলো, তারা ওই বাংলা ভাষায় অসংখ্য আরবি শব্দের অনুপ্রবেশ ঘটালেন, এবং সাংস্কৃতিক দিক থেকেও তার পরিবর্তন হলো, সেটাও আমি আলোচনায় আনবো। কিন্তু অসংখ্য আরবি শব্দ দিয়ে একটি জগাখচিরি বাংলা ভাষা তৈরি হলো, এবং বাংলার যে ব্যাকরণ তারও তারা আমূল পরিবর্তন করলেন। এবং বাংলার তো মানে সংস্কৃত ব্যাকরণটাই আমরা বাংলা ব্যাকরণ বলে মানি, বাংলার নিজস্ব কোনো ব্যাকরণ নেই। বিদ্যাসাগর মহাশয় যে ব্যাকরণ কৌমুদী রচনা করেছেন, সেটা সংস্কৃতের বর্ণমালাকেই তিনি কিছুটা সংস্করণ করেছেন। এই যে 50টি শব্দ বর্ণ দিয়ে বর্ণমালা, তারা সেইগুলোকেও মানল না। বাংলাদেশে কিন্তু এই বর্ণমালার পরিবর্তন ঘটলো, এবং যুক্তাক্ষরগুলো তারা পরিবর্তন করলো। বাংলা ভাষা, এটাও এখানে আলোচনা হয়েছে বা বিভিন্ন জায়গায় ইদানিংকালে আলোচনা হয়, বিভিন্ন পডকাস্টেও, যে বাংলার আসলে এই লিপি আসলে একটি তান্ত্রিক প্রক্রিয়া থেকে জাত, এবং তান্ত্রিক প্রক্রিয়ায় যে তাদের যে আরাধনা, অর্থাৎ পরম ব্রহ্মের সঙ্গে তাদের যে মিল, মনুষ্য জীবন থেকে আত্মা থেকে পরমাত্মার যে যোগাভ্যাস, তাতেই বর্ণমালার প্রতিটি শব্দ আসলে এক একটি দেবী, এবং তার ফলে এটি নিছক কোনো শব্দ নয়, নিছক কোনো বর্ণ নয়, তা আসলে এক একটি মূর্তি। এই মূর্তিকে তৈরি করা হয়েছে, নানা পণ্ডিতরা নানাভাবে মূর্তি তৈরি করেছেন বহু প্রাচীনকালে। ফলে এই মূর্তিকে আমরা চট করে ভাঙতে পারবো না, কিন্তু তারা এটা ভেঙেছে এই হিন্দুয়ানিকে অস্বীকার করবার জন্যই মূর্তিকে ভেঙেছে। এবং এই যে পহেলা শব্দটা, এটাও তাই। তবে এ নিয়ে আলোচনা আরো দীর্ঘ। না, পহেলা শব্দ আমি যতদূর দেখেছি, পহেলাটা কিন্তু বহিরাগত শব্দ নয়। পহেলা মানে একের অ্যাকচুয়ালি প্রাকৃত ভাষায় পহেলা কথার শব্দটা আছে, এটা বহিরাগত বলে আমার মনে হয় না, হয়তো আরো রিসার্চের প্রয়োজন হয়। যাই হোক, আরো এগিয়ে যাই আমরা। আচ্ছা, এখানে যেমন পানি শব্দটাও কিন্তু ভারতীয়, সংস্কৃত শব্দ পান থেকে এসেছে, কিন্তু যেহেতু পানি মোগলরা ব্যবহার করতেন, মানে উর্দু ভাষীরা এটিকেই মেনে নিয়েছিল, সেই কারণে ওরাও পানি বা আরবি শব্দ নয়, কিন্তু বাঙালিরা তো জল বলতেই স্বচ্ছন্দ বোধ করে, জলই ব্যবহার হয়, তাহলে বাংলাদেশ জল ব্যবহার করলো না কেন? আসলে যেহেতু উর্দু বলেছে, এই একই কারণে। এই যে একটা প্রচার চালানো হয়েছে, বেশ কিছু বছর ধরে চলে আসছে, বিশেষ করে এগুলো বাংলাদেশ থেকে উদ্ভূত হচ্ছে, যে এই যে বঙ্গাব্দ
1431 সাল আগে এই যে ক্যালেন্ডার শুরু হয়েছিল, যেটা বঙ্গাব্দ বা বাঙালি ক্যালেন্ডার বলা হয়, এটার উৎপত্তি অনেকে চেষ্টা করেছেন, ব্যর্থ চেষ্টা যদিও, যে আকবর নাকি শুরু করেছিলেন। এটা সম্বন্ধে যদি একটু আলোচনা করা হয়। এটা একটা সত্যি হাস্যকর একটি মানে বিষয়, কিন্তু হাস্যকর বিষয় হলো এই বিষয়টা বলা দরকার, কারণ অনেক হাস্যকর বিষয় বলে আমরা তাকে অবহেলা করেছি এবং সেই হাস্যকর বিষয়গুলি কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে। ছোটবেলা থেকেই এই যে বঙ্গাব্দ, নববর্ষ, এগুলোর সাথে যে অন্য কোনো বিষয় জুড়ে যাবে এটা আমাদের কল্পনার অতীত। বাংলাদেশ এবং পরবর্তীকালে আমাদের দেশেরও নোবেল পুরস্কার প্রাপক অমর্ত্য সেন একটি দীর্ঘ প্রবন্ধ লেখেন। তাতে তিনি সম্রাট আকবরকে, মোগল সম্রাট আকবরকে বঙ্গাব্দের প্রণেতা বলে দাবি করেছেন। এবার এবং সেই সময়ে আমরা 4 জন মানুষকে পাচ্ছি বঙ্গাব্দের প্রণেতা হিসাবে, বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি। প্রথম সম্রাট আকবর, এরপরে বাংলাদেশের এই আকবর নিয়ে একটু দ্বিধাগ্রস্ত হয়ে হুসেন শাহের নামও ইদানিং কালে প্রচার করছে। হ্যাঁ, তৃতীয় একটি নামও আমরা পাচ্ছি, তিনি হচ্ছেন তিব্বতীয় শাসক শ্রন শান গাম্পো, এবং চতুর্থ যে মন্ত্রী প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমরা লড়াই চালাচ্ছি, তিনি মহারাজা শশাঙ্ক। এবার এই 4টের মধ্যে আকবর, এবার যেহেতু আকবর শব্দটা এলো এবং বাংলাদেশ জুড়েই আকবর শব্দটা, আকবরের নাম আসছে, তাহলে ধরুন একটা সহজ কথা মানুষ স্বাভাবিকভাবে বুঝবে যে আকবর একজন 550 বছরের প্রাচীন শাসক। আর এই আগামী যে এই কয়েকদিন পরেই 420 বছর আগে 1605 সালে মারা গেছে আকবর, মারা গেছে 1605 সালে। 420 বছর আগে আমাদের এখন যে বঙ্গাব্দ, এটা হচ্ছে 1431 স্বাগত জানাবার অপেক্ষায়। তো ফলে এই হাস্যকর মন্তব্য মানা যায় না, কিন্তু এবার তারা যুক্তি দিচ্ছেন যে আকবর তার শাসন ব্যবস্থার সুবিধার জন্য বাংলায় যেহেতু বৈশাখ মাসে ফসল কাটার উৎসব একটা প্রাচীন পরম্পরা, সেই প্রাচীন পরম্পরাকে তারা সম্মান জানাতে তিনি এই বঙ্গাব্দে সূচনা করেন। তো হঠাৎ করে ধরুন এই যে 400-450 বছরের প্রাচীন একজন শাসক, তিনি যে বছরটা 1432 বছরে আমরা স্বাগত জানাচ্ছি, প্রায় 1500 বছর, তো 1431 বছর আমরা পার করে দিচ্ছি, তো তার সাথে জোড়ালেন কি করে? তো সেইটার একটা সহজ অঙ্ক ওরা দেয়। সহজ অঙ্ক হচ্ছে 963, মানে আকবরের শাসনকাল 1556, তো সেই সময় হিজরি ছিল 963 হিজরি। তো ওই হিজরি সময় অর্থাৎ হযরত মুহাম্মদের সময়কাল, তো ওই হিজরি সময়কে সূচনা করে তিনি ওই 1563 সালে, এই 1556 সালে তিনি প্রথম নববর্ষ অর্থাৎ প্রথম বঙ্গাব্দের সূচনা করলেন। ব্যাস, একদম খাপে খাপে লেগে গেল। তো কেউ প্রশ্ন করলো না যে হিজরি হচ্ছে চান্দ্র মাসে তৈরি আর বঙ্গাব্দ হচ্ছে সৌর সিদ্ধান্ত অনুযায়ী, অর্থাৎ আমাদের 365 দিনের যে বছর, এবং প্লাস তার সাথে আরেকটু ঘন্টা যেটা দিয়ে ইংরেজিরা লিপিয়ার করে, আমরা মলমাস দিয়ে হিসাব করি, সেটা আর একটা আলাদা গণনা আছে। কিন্তু যাই হোক, এই সৌর্য সিদ্ধান্ত অনুসারে এই বঙ্গাব্দের ক্যালেন্ডার একটা সহজ, সাধারণ মানুষের কাছে একটা সহজ উপায় বলে দেওয়া যায়। তো ধরুন এটা ইংরেজিতে 2025 আর বাংলায় 1431, তো 2025-এ 1432 আসবে, কিন্তু ধরুন আজকেও 1431। তো 2025 থেকে একদম 1431-কে বিয়োগ করলাম, দেখুন বিয়োগফল আসছে 598। এই 598 খ্রিস্টাব্দ সময়কালই হচ্ছে শশাঙ্কের সময়কাল। বাংলাদেশ থেকেই আসা একটি পত্রিকায় আমি পেয়েছিলাম যে শশাঙ্কের এই রাজত্বকালকে ওরা ব্যাক ক্যালকুলেশন করে দেখিয়েছিল যে 594 খ্রিস্টাব্দ এবং 12ই এপ্রিল শশাঙ্কের রাজ্যাভিষেক হয়, সেই দিনটা ছিল সোমবার, এবং ওই দিনেই অনুমান করা হচ্ছে তিনি এই ক্যালেন্ডার অর্থাৎ এই বর্ষপঞ্জির সূচনা করেছিলেন।
আকবর যদি বঙ্গাব্দ রচনা করেন, এবং সেখানে তার মানে ধরেই না হচ্ছে, কারণ তিনি তো তার রাজত্বকালকেই এক বঙ্গাব্দ বলছেন না, 963টা এক, কিন্তু তাকে দিয়ে বঙ্গাব্দের সূচনা হচ্ছে, তাহলে তার আগে বঙ্গাব্দ নেই, এটা একদম সহজ কথা, Right, কারণ আকবরই right. বঙ্গাব্দ। কিন্তু একদম রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত, অন্য কেউ নয়, কিন্তু রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত পত্রিকায় আমরা কিন্তু এই আকবরের আগেও বঙ্গাব্দ এই বিষয়টা পাচ্ছি। মানে টাইম মেশিনে চড়ে 800 বছর পূর্বে বঙ্গাব্দ প্রবর্তন করেছেন আকবর, এটা তো মানা যাবে না। রামকৃষ্ণ মিশনেরই প্রকাশিত একটি সংখ্যা আমি পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেব, ওদের উদ্বোধন পত্রিকায়, সেখানে বলা হয়েছে বাঁকুড়ার ডিহার গ্রাম সোনাতপন গ্রামে 1000 বছরের প্রাচীন মাটির টেরাকোটা খচিত দুটো পুরাতাত্ত্বিক শিব মন্দিরে সম্রাট আকবরেরও পূর্ববর্তী বঙ্গাব্দের উল্লেখ রয়েছে। মানে 1000 বছরের প্রাচীন একটি মন্দিরে টেরাকোটায় বঙ্গাব্দ শব্দটা আসছে। বৃন্দাবন চন্দ্র পুততুণ্ড রচিত চন্দ্রদ্বীপের ইতিহাস, খুবই প্রাচীন ইতিহাস, সেই বইয়ে আকবরের পূর্ববর্তী বঙ্গাব্দের উল্লেখ আছে। এবং পাণ্ডুলিপি পুরাতত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন তারা দেখেছেন যে 16 শতাব্দীর পূর্বে পাণ্ডুলিপিগুলিতে অনেক স্থানেই বঙ্গাব্দের নিদর্শন রয়েছে। আমরা এখনো গোটা পশ্চিমী দেশ এবং আমেরিকা এবং ভারতবর্ষ এখন এই যে খ্রিস্টাব্দ, তার যীশু খ্রিস্টের জন্মের সঙ্গে সম্পর্কিত যে খ্রিস্টাব্দ কথাটা চেঞ্জ করে এখন করা হচ্ছে কমন এরা বা কারেন্ট এরা, সিই বলা হয়। আর এডি কথাটার মানে ছিল অ্যানো ডোমিনি, দ্য ইয়ার অফ মাই লর্ড। তার মানে যে যে বছরে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, সেই এডি কথাটা আজকাল ব্যবহার, পশ্চিমেও আমেরিকাতেও দেখছি এডি কথাটা আর ইউজ হচ্ছে না, ওখানে কমন এরা কথাটা ইউজ হচ্ছে, সিই। কিন্তু বাংলায় কিন্তু এখনো একটা শব্দ আমরা অ্যাপ্লাই করিনি, এখনো কিন্তু আমরা খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দই বলে চলেছি। সো আমার মনে হয় ভাষাতত্ত্ববিদদের বাংলায়, বিশেষ করে কলকাতায়, ভাবা উচিত যে এই সিটার একটা বাংলা প্রতিশব্দ যদি কিছু পরিশব্দ যদি ব্যবহার করা যায়। এমনকি ঐতিহাসিকরা এখন আরেকটা শব্দ ব্যবহার করছেন, কারেন্ট এরা। সি মানে কারেন্ট এরা, মানে ওই একই গ্রেগরিয়ান ক্যালেন্ডার। কিন্তু এই বিষয়ে আর একটা জিনিস না বললেই নয়, যে সব থেকে প্রাচীনতম যে বর্ষপঞ্জিকা যেটা হয় সেটা ভারতবর্ষেই বিক্রম সম্বত। বিক্রম সম্বত তো আরো এই যে কমন এরার আরো 56 বছর আগে মহারাজা বিক্রমাদিত্যের নামে যে বিক্রম সম্বত, তো সেটা শুরু হয়েছিল এই সকল খ্রিস্টাব্দেরও আরো 56 বছর আগে। মানে এখন হচ্ছে এই বছর হলো বিক্রম সম্পদ 2080 খুব সম্ভবত। তো এই যে আমাদের ভারতীয় হিসেবে এবং বাঙালি হিসেবে আমাদের গর্ব হওয়া উচিত যে বর্ষপঞ্জিকা যেটা ব্যবহৃত হচ্ছে, এবং এমনকি সপ্তাহের যে প্রতিটা দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আমরা জানি এগুলো গ্রহের সঙ্গে একটা সম্পর্ক আছে, গ্রহ বা উপগ্রহ। গোটা পৃথিবী কিন্তু ভারতের এই জ্যোতির গণনা নিয়েই কিন্তু কাজ করত। পরে সেগুলো পরিবর্তিত হয় এবং নানা রকমের চেঞ্জ হয়। তো এখানে আরেকটা জিনিস না উল্লেখ করলেই নয়, যেটা একটু বিষয়ের বাইরে চলে যাচ্ছে আজকের বিষয়ের, আমরা ফিরে আসবো আবার। তো আমি এই প্রসঙ্গে উল্লেখ করছি যে একটু আগে কথা হচ্ছিল না যে আমাদের যে বৈশাখ মাস, এটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই বৈশাখ মাস হিসেবেই আমরা নববর্ষ ধরি। তো সেই হিসেবে যেমন আমাদের ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও প্রচুর। হ্যাঁ, তো আমি সেটাই যাচ্ছি না। হ্যাঁ, কিন্তু শুধু ভারতবর্ষকেই যদি ধরা হয়, বৈশাখী পালন হয় পাঞ্জাব বা শিখ সম্প্রদায়ের মানুষেরা, আমাদের বাংলায়, কেরালাতে মালায়ালি এতে বিশু, পুথান্দু তামিলনাড়ুতে বলা হয় পুথান্দু, বিহু বলা হয় আসামে, জুর শীতাল যেটা মৈথিলি ভাষায় বিহারে,
এবং ওড়িশায় আমরা জানি যে পানা সংক্রান্তি বলা হয়। এই সব কিন্তু এই এই পয়লা বৈশাখ, 1 বৈশাখ অর্থাৎ যে বৈশাখ মাসে শুরু হয়। এটা কিন্তু সব কিন্তু সৌর ক্যালেন্ডারের বেসিসে, যেটা তুমি আগে বলেছো। কিন্তু এই কিছুদিন আগেই গেল আমাদের বর্ষ প্রতিপদ, চৈত্র শুক্ল প্রতিপদ, যেটা সেই সময় বিক্রম সম্পদের অ্যাকচুয়ালি নতুন বর্ষের সূচনা। সেটা হচ্ছে প্রায় এক মাস আগে চৈত্র মাসের প্রতিপদ অর্থাৎ প্রথম দিন। তো এইখানে যে ডিফারেন্সটা, চৈত্র মাসের প্রথম দিনে যারা সেলিব্রেট করেন ভারতবর্ষের মধ্যে, তাদের মধ্যে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, এখানে উগাডি করা হয়। গুড়ি পাওড়া মহারাষ্ট্র এবং গোয়াতে, ছেটিনাদ, সিন্ধি কমিউনিটির ছেটিনাদ, কাশ্মীরের নবরে, এগুলো সব ওই চৈত্র মাসে। তো এখানে একটা ভারতবর্ষের ঐতিহ্যের একটা বিশেষত্ব, যে আমরা দুরকম ক্যালেন্ডারই ব্যবহার করি ভারতবর্ষে, সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র, এই যে চৈত্র মাসের ব্যাপার। হ্যাঁ, তো এখানে আর একটা জিনিস না উল্লেখ করলেই নয়, যে ভারতবর্ষের যে সময় গণনা, কাল গণনার যে বিষয়টা, এটা জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং অত্যন্ত সায়েন্টিফিক, বৈজ্ঞানিক ভিত্তিতে করা। তো আমরা হয়তো অনেকেই খেয়াল করি না, যখন কোনো বিয়ে বা পুজো হয়, একটা সংকল্প মন্ত্র শুরু হয়। সেই সংকল্প মন্ত্রের সময় আমরা স্থান এবং কাল দুটোই আমরা উল্লেখ করি, যে অমুক মন্বন্তরে, অমুক বছরে, অমুক যুগে আমরা আছি এবং অমুক স্থানে আছি। সেটা আমি ডিটেলসে যাচ্ছি না। সেখানে উল্লেখ করা হয় কোন নক্ষত্র, কোন দিবস, কোন তিথি। এগুলো একটা নতুন ব্রাঞ্চ তৈরি হচ্ছে ইতিহাস গণনার, যেটা এই নক্ষত্র এবং এই গ্রহতারার অবস্থান অনুযায়ী ইতিহাস বের করা, যেটা মহাভারত, রামায়ণে উল্লেখ আছে। তো আমি যেটা বলতে চাইছি, যে ভারতবর্ষের যে কাল গণনা, এটা একটা ইউনিভার্সাল, কোনো একটা ঘড়ির কাঁটা নয়। ঘড়ির কাঁটা চলে গেল বা একটা খ্রিস্টাব্দ চলে গেল, আমাদের কাঁটা হচ্ছে নক্ষত্র। কেন বলছি? বৈশাখ মাসটা বিশাখা নক্ষত্রের সময়। বিশাখা নক্ষত্রকে বলা হয় আলফা আর বিটা লিব্রা, মানে দুটো নক্ষত্র মানে হচ্ছে বিভিন্ন তারকার একটা কনস্টেলেশন। বিশাখা নক্ষত্রের যখন আমাদের উপরে, একদম মাথার উপরে বিশাখা নক্ষত্র সব থেকে প্রমিনেন্ট, তখন হচ্ছে বৈশাখ মাস। সিমিলারলি চৈত্র মাস চিত্রা নক্ষত্রের সময়। তো এই যে নক্ষত্রের বেসিসে মাসের নাম, এটাও একটা বিরাট ঐতিহ্য। এটা কিন্তু আমরা যারা ভারতীয়, আমাদের মাথায় রাখা উচিত যে কেন নক্ষত্রের, এবং সেই নক্ষত্রের কি স্থান, এবং এগুলো কোনো কাল্পনিক নয়। এই নক্ষত্রের অবস্থান রয়েছে, যার অ্যাকচুয়ালি পশ্চিমী জ্যোতির্বিদরা এই নক্ষত্রগুলোর স্থান, কাল সমস্ত বর্ণনা করেছে, যে বর্ণনাগুলো আমাদের জ্যোতির্বিজ্ঞানী আছে। তো শুধু একটা এক্সেপশন হচ্ছে আমাদের যে 12টা মাস, অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ বলে কোনো নক্ষত্র নেই। অগ্রহায়ণ মাসের নক্ষত্র হচ্ছেন মৃগশিরা নক্ষত্র। তো যারা কিউরিয়াস, তারা একটু খুঁজলেই দেখতে পাবেন যে ভাদ্র মাসের নক্ষত্র কি, পূর্ব ভাদ্রপদ। তো এই একটা যে বিষয় রয়েছে, যে যেমন প্রবীরদা বললেন আগে, প্রত্যেকটা অক্ষর বাংলা ভাষার এক একটি দেবী, এক একটি শক্তি, এক একটি মানে শব্দ। এটা যেমন একদিকে, তেমনি এই বাংলার যে আমরা যে কালপঞ্জিকা, সেখানেও কিন্তু একটা বিজ্ঞান জড়িয়ে আছে। সেই নক্ষত্র অনুযায়ী আমাদের প্রত্যেকটা মাসের নাম। তো সেই জন্যে আমাদের গর্ব হওয়া উচিত, এবং আমাদের আরো বেশি ব্যবহার করা উচিত এই বাংলা নামগুলি বা ভারতীয় নামগুলি। আর একটা জিনিস না বললেই নয়, বিক্রম সম্পদ হচ্ছে নেপালের অফিসিয়াল ক্যালেন্ডার। ওখানে এখনো অফিসিয়াল ক্যালেন্ডার হচ্ছে বিক্রম সম্পদ। সো আমাদের এটাও একটা মনে রাখা উচিত। তো এটা একটু অন্য সাইড আলোচনা হলো, বাট হয়তো যারা শুনছেন তাদের একটু কিউরিয়াসিটি বাড়ানোর জন্য আমি বললাম। তো আবার ফিরে আসছি আমাদের নববর্ষের যে মাহাত্ম্য, যে নতুন করে বছর শুরু হচ্ছে, এটা তো একটা রিনিউয়াল, মানে বছর পুরনো যা ফিরে পেছনে ফেলে এসছি, আবার নতুন করে শুরু করি। কি শুরু করি প্রবীরদা? আমাদের কি জীবনের এই যে নতুন করে শুরু করার ব্যাপারটা একটু যদি আলোচনা করা যায়। যে এতক্ষণ যে আপনি বলছিলেন যে ভারতীয় ক্যালেন্ডার, তার মাহাত্ম্য,
সে এবং তার কত প্রাচীন বোঝাই যায় না। মানে আমরা যতটুকু জানি যে বরাহমিহিরের সময় থেকে আধুনিক ক্যালেন্ডার যেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তার সূচনা হয়েছে। তার আগে মহারাজা যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের সময় কি চলতো, মহারাজা রামচন্দ্রের ওগুলো আমরা জানি না কিছু। শুধু বিক্রমাদিত্যের সময়কাল থেকেই পাচ্ছে, বরাহমিহির গণনা করে সেটা জানতে পেরেছে। এবং সেই জায়গায় যেহেতু আমি বাংলা এবং বাঙালির বিষয় নিয়ে বেশি চর্চা করি, সেই কারণে খানিকটা আমরা গর্ববোধ করতে পারি যে অন্য প্রাদেশিক ভাষাভাষীরা যেটা করতে পারেনি, বাঙালি সেটা পেরেছে। তারা কিন্তু তাদের ভৌগোলিক যে অবস্থান, অর্থাৎ চাষবাসের সুবিধা, বৈশাখ মাসে ধান কাটার, ধান রোপণ, বর্ষা আসছে, এই সময়কাল অর্থাৎ চৈত্র থেকে তারা একটা মাস এগিয়ে গিয়ে নতুন বছরকে সূচনা করছে নিজে। এবং আরেকটি যদি কখনো ভবিষ্যতে আপনারা করেন, যেটা আপনি বলছিলেন যে এই যে কাল পঞ্জিকা, সেটা তো আসলে সময়কে মানে নির্দিষ্ট করছে, অর্থাৎ 365 দিনে একটি বছর, 12 মাসে একটি মাস, 30 দিনে একটি মাস, 12 মাসে একটি বছর করতে করতে যদি ক্ষুদ্রর দিকে যাই, যে 7 দিনে একটি সপ্তাহ, 24 ঘন্টায় একটি দিন, 60 মিনিটে একটি ঘন্টা, দেখুন তারপর 60 সেকেন্ডে একটি মিনিট, তারপর কিন্তু আপনি আর এগোতে পাচ্ছেন না, পিছোতে পাচ্ছেন না। সেইখানেই কিন্তু আমার দেশের যে সংস্কৃতি, আমার দেশের যে বিজ্ঞান, সে কিন্তু এই সেকেন্ডকেও ভাঙছে। পল, ক্ষণিক, এই যে শব্দগুলো, পল, বিপল, ক্ষণিক, এগুলো কত নিখুঁত। এবং এদিকে যেমন আছে কবিতা, আবার উল্টো দিকে আছে পরার্ধ। পরার্ধ হচ্ছে একদম, সেই সংখ্যাটা 100 বছর আগেও পৃথিবীর কেউ কল্পনা করতে পারতো না সেই সংখ্যাটা। মহাযুগ, পরার্ধ যুগ। এবং যেহেতু আপনি দীর্ঘ বছর পশ্চিমী দেশে আছেন, আমেরিকায় আছেন, তো আপনি জানেন ইউরোপে যখন সেই মানে ঐতিহাসিক অক্টোবর বা নভেম্বর বিপ্লব হচ্ছে সোভিয়েত রাশিয়া, তখন সোভিয়েত রাশিয়া নয় কিন্তু রাশিয়া, তো তখন খোদ একটা মহাদেশেই কোনো দেশে অক্টোবর হচ্ছে, কোনো দেশে নভেম্বর হচ্ছে। এই যে তাদের লিপিয়ার জ্ঞানটা নেই, এই না থাকার ফলে তারা কয়েকশো বছর ধরে একটা জগা খিচুড়ি ক্যালেন্ডার চালিয়ে এসছে। সেই জায়গায় কিন্তু ভারতীয় ক্যালেন্ডার তারা কিন্তু গোড়াতেই জানতো 365 দিনের পরেও আরো কিছুটা সময় পৃথিবীর লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে, এবং তার জন্য একটা মলমাসের অবস্থান তারা তাদের বর্ষপঞ্জিকায় রেখেছে। তো এই সেই মাসটায় আমাদের কোনো পুজো হয় না, যেহেতু ওই একটা নির্দিষ্ট ভাদ্র, এই যে মলমাস, এইটা প্রাচীন আমাদের বিজ্ঞানী বলছি, আমাদের মুনি ঋষিরা এটা জানতেন। এই বিষয়গুলো উঠে আসা দরকার। এবং এই বঙ্গাব্দের যে পঞ্জিকা, তার মধ্যেও তো এইটি প্রয়োগ আছে। ফলে নতুন প্রজন্মের কাছে তো এটাই তুলে ধরা যে আমরা তো আনন্দ করব, নাচ গান করবো, ভালো ভালো খাবার খাবো, দরকার লাগলে একটু রেস্টুরেন্টে গেলাম, নতুন জামা, এগুলো সব হবে, এগুলো সব হবে। আকবরের যে ন্যারেটিভ সেটা মুছে যাবে, মহারাজা শশাঙ্ক প্রতিষ্ঠা পাবেন বা পেয়েছেন। মানে কয়েক বছরের মধ্যে আমরা দেখছি যে অনেকগুলি একাধিক সংগঠন এই মহারাজা শশাঙ্ককে প্রতিষ্ঠা দিয়েছে, ক্যালেন্ডার করছে, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য ওই বিষয়ে আর যাচ্ছি না। না, ওটা যখন উঠলো একটু অ্যানাউন্সমেন্টও হয়ে যাক যে তুমি আগামী 15 তারিখে যে অনুষ্ঠানটি হচ্ছে কলকাতা, একটু বলো সেটা। আগামী 15 তারিখ 15ই এপ্রিল মঙ্গলবার বিকেল 4টে কলকাতার রবীন্দ্র সদন পরিসর একাডেমি অফ ফাইন আর্টসের উল্টো দিকে যে অংশটা, সেখানে আমাদের একটি মঙ্গল শোভাযাত্রা কয়েক বছর ধরে আমরা অনুষ্ঠিত করছি। কেন মঙ্গল শোভাযাত্রা? বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা বলে একটি ইউনিসেফকে দিয়ে তারা একটি অনুষ্ঠানকে তারা রিকগনাইজ করেছে, কিন্তু সেখানে নতুন বছরকে স্বাগত জানাতে তারা পথে নামছে, নাচ গান করছে, এটা তো খুব আনন্দের বিষয়। কিন্তু বাঙালির মঙ্গল, তার মানে মঙ্গল চিহ্ন, সেইগুলোর কিছু ওখানে নেই। সাপ, ব্যাং, বেজি, বাদুর, পেঁচা ইত্যাদি নিয়ে তাদের একটা শোভাযাত্রা হয়। একটা ভিন্ন রাষ্ট্রের আমরা সেই জায়গায় যাচ্ছি না। এবার তো শুনছি যে অবস্থান, এগুলো কিছুই হবে না। আমাদের মনে হয়েছিল যে বাঙালির মঙ্গল চিহ্ন কি, বাঙালি যে মঙ্গল চিহ্ন, বাঙালির সাংস্কৃতিক যে চিহ্ন, ধরুন শঙ্খধ্বনি, চামর, বাঙালির বাদ্য, ঢাক, খোল, ঢোল, করতাল, মৃদঙ্গ,
বাঙালি সঙ্গীত, বাঙালি নৃত্য, এইগুলোকেই প্রাধান্য দিয়ে আমাদের একটি সুদৃশ্য শোভাযাত্রা ওই ওই পরিসরে রবীন্দ্র সদনের ওই অঞ্চলটা পরিভ্রমণ করে এবং সেটা বিকেল 4টে আমরা সমবেত হই। তারপর যেমন প্রশাসন এসে ওই রাস্তা বন্ধ করে এবং তারপর সেটা প্রায় ঘন্টাখানিকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের কাছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য এটি আবেদন জানানো হচ্ছে। আপনারা সবাই আসুন এবং বিকেল 4টে একাডেমি অফ ফাইন আর্টসের বিপরীত দিকে আমরা সমবেত হই। এলেই দেখবেন যে ঘোড়া, রথ ইত্যাদি সহকারে অত্যন্ত সুদৃশ্যভাবে হই হই করতে করতে আমরা এই শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বছরকে আমরা স্বাগত জানাই। যদিও সেটা প্রভাত নয়, সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে আমরা দেখতে পাই, কারণ ওই অঞ্চলের পিছনেই গঙ্গা। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছেন এবং নতুন বছরের পা দিয়েছে একটি জনগোষ্ঠী। সেই সময় আমরা জনগোষ্ঠীকে নিয়ে একটা নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা একটা অনুষ্ঠানের বিশেষত্ব। আশা করি আপনারা যারা শুনছেন, যারা কলকাতায় থাকেন, অনেকেই আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে গর্ববোধ করবেন। আবার ফিরে আসছি একটুখানি পিছনের দিকে। যেহেতু কথা উঠলো যে পশ্চিমী যে ক্যালেন্ডার এবং সময় যে মাপার যে ব্যাপার স্যাপার, সেটা কিন্তু আগেও আমি বলেছি, একটু উল্লেখ করেছি যে ভারতবর্ষেই ছিল এই সমস্ত সময়, গ্রহ নক্ষত্রের চলাচল এবং কখন সূর্য উঠবে, সূর্যাস্ত হবে, কখন সূর্যগ্রহণ হবে, কখন টাইড হবে, লো টাইড, হাই টাইড, এই সমস্ত ব্যাপার একদম নিখুঁতভাবে ভারতবর্ষে কয়েক হাজার বছর ধরে হয়ে আসছে। তো এই যে বিদ্যা, জ্যোতির্বিদ্যা, আমি জ্যোতিষ কথা বলছি না, জ্যোতিষ আর জ্যোতির্বিদ্যার মধ্যে তফাৎ আছে। জ্যোতির্বিদ্যা যেটা অ্যাস্ট্রোনমি বলা হয়, সেটা ভারতবর্ষ থেকে আরবরা নিয়েছিল এবং আরবদের মারফতে ইউরোপে গেছিল। ইউরোপিয়ানরা অ্যালজাবরা জানতো না 150 বছর আগেও, তো এটাও ভারতবর্ষ থেকে গেছিল। তো এখানে আরেকটা জিনিস আমরা এখন পাচ্ছি ইতিহাস মানে রিসার্চ করে, যে এই যে টাইম যেটা 12 AM 1 PM, এই যে AM আর PM এর এই যে কনসেপ্টটা, আচ্ছা AM যখন হয় তার মানে তখন ভারতবর্ষে এই আমি যখন ইউরোপের কথাই যখন ধরি, AM PM টা ইউরোপ থেকে এসছে। ইউরোপে যখন AM, তখন কিন্তু ওদের সূর্যোদয় হয়নি এখনো, কিন্তু AM অ্যান্টি মেরিডিয়াম মানে মধ্যরাতে তারা AM বলে। হ্যাঁ হ্যাঁ। তো কিন্তু আসল কারণ কিন্তু অন্য। আসল কারণ আমাদের উজ্জয়িনে ছিল পৃথিবীর একটা মানদণ্ড, যেমন বিগ বেন এখানে, হ্যাঁ, যেখানে যার কালদণ্ড অনুযায়ী সারা পৃথিবীর সময় মাপা হতো। এখন যেমন লন্ডনের ইয়ে কি বলা হয় ওটাকে, গ্রিনিচ সময়কাল। এই গ্রিনিচ সময়কাল অ্যাকচুয়ালি ছিল ভারতবর্ষের, মানে গ্রিনিচ নামের নয়। যখন সূর্যোদয় হতো উজ্জয়িনে, মহাকাল ওখানে অবস্থান করেন। মহাকাল যেখানে কালের শুরু, ওইখান থেকেই সেই সময়টাকে সেই দিন ধরা হয় ভারতবর্ষ পঞ্জিকা। এবং পশ্চিম যেহেতু এতে ইনফ্লুয়েন্স ছিল, ওরা বলতো ঠিক আছে ভারতবর্ষে সূর্যোদয় হয়ে গেছে উজ্জয়িনে, তাহলে আমাদেরও এখন তাহলে AM হয়ে গেছে। তো এই যে কনসেপ্টগুলো, আমার নতুন প্রজন্মের যারা গবেষক তাদের কাছে অনুরোধ যে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি গবেষণা করা এবং চর্চা করা এবং পৃথিবীকে দেখানো যে ভারতবর্ষের অবদানটা কত দূর। ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে, সেই গণিতই হোক আর জ্যোতির্বিদ্যাই হোক আর যোগ হোক এবং আধ্যাত্ম, এই ব্যাপারগুলো নতুন প্রজন্মের আরো বেশি গবেষণা করে গর্ববোধ হওয়া উচিত এবং তার থেকে আরো বেশি বেনিফিট পাওয়া উচিত। তো ফিরে আসি যে বাংলায় আবার আমাদের আরেকটা কথা আছে প্রবিদ্যা, 12 মাসে 13 পাবন। তো এই 12 মাসে 13 পাবনের এই 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 যে নববর্ষ, পয়লা বৈশাখ, এটাও তো একটা পড়ে নাকি আরো বেশি? ওটা 13-র মধ্যে পড়ে না নাকি? পরে পরে বছরের প্রথম দিনই তো উৎসব, এটা তো একটা প্রচলিত প্রবাদ, ফলে ওটা একটা উৎসবই। নববর্ষের উৎসব সর্বস্তরের বাঙালি পালন করে, কারণ একদম শুরুতেই আমি বলছিলাম যে একদম সাধারণ বাঙালি ঘরে ঘরেই সেদিন কিছু সামর্থ্য অনুযায়ী কিছু নতুন কিছু রান্না বান্না হয়, তার সামর্থ্য অনুযায়ী সে একটু অন্যান্য দিনের থেকে একটু আলাদা করে কিছু জীবন সেই দিনটাকে চালাতে চায়।
সামর্থ্য অনুযায়ী কেউ নতুন জামা কাপড় পরে, হয়তো একটা স্যান্ডো গেঞ্জি হলো, কিন্তু সেটাও হলো। কিন্তু কলকাতার যদি মানে কলকাতা নয়, আমি কলকাতা থাকি বলে কলকাতা বলছি, আপনি যদি মানে বাংলার এখন এই সময় দোকানগুলো দেখেন, তাহলে চৈত্র মাসের একটা ভিড় দেখা যায়। এটা কিন্তু আচ্ছা। নববর্ষের। যারা পোশাকের ব্যবসা করেন, যেহেতু আমাদের কিছু বন্ধু বান্ধব আছে, তাদের সাথে এখন কথা বলা যাচ্ছে না। কেন কথা বলা যাচ্ছে না? যে নতুন বছরে তারা এই আসার আগে প্রচন্ড ব্যস্ত। কাপড়ের দোকান, জামা কাপড়ের দোকান, কি সোনার হুঁশিয়ারি দোকান, দোকান, গয়নার দোকান। সোনার দোকান, গহনার দোকান, তারা ছাড় দেয়। একটা আহ, হুম, সোনার দোকানগুলো ছাড় দিচ্ছে, তার মানে একটা উৎসবের পরিবেশ হচ্ছে। রাইট। নতুন জামা কাপড় পরা, অন্যরকম একটু খাওয়া, এবং দেখুন ব্যবসায়ীরাও যে হাল খাতা করছে, তার নতুন একটা অর্থ বছরের সূচনা করছে, সেটা হয়তো একেবারে সরাসরি সরকারি সূচনা না হলেও তার মতন করে সে একটি খাতা আলাদা রাখছে, এবং সেখানে একটি গণেশ এবং লক্ষ্মী, শুভ এবং লাভ, সেই চিহ্ন রাখছে। অর্থাৎ এই যে বাঙালি পরম্পরা, এটিকেই বারবার বলতে চাইছি যে আহ, এটিকে কোনো আলাদা আধ্যাত্মিক জীবন না দেখে আমাদের সমাজ জীবনের কথা ভাবা উচিত। যে এটি বাঙালির পরম্পরাগত ঐতিহ্য, যে বাঙালি বলতে গেলে সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় শাক বাজবে, ঘরে একটি তুলসী গাছ থাকবে, বাঙালি দোল উৎসব হবে, নববর্ষ উৎসব হবে, দুর্গোৎসব হবে। এই এইগুলো যারা পালন রামের করছে, জন্মদিন পালন হবে, রামনবমী পালন হবে। নিশ্চয়ই কারণ রামনবমী এই কারণ এখানে আরেকটা জিনিস ন্যারেটিভ তৈরি হয়েছে যে রাম নাকি বাংলার নয়। কিন্তু একটা- এই একটা মানে সামান্য যদি একটু সার্ভে করা হয় যে রাম নাম কোথায় নেই, মানে বিখ্যাত বিখ্যাত মানুষদের নাম, বাঙালিদের নাম রাম দিয়ে, তাদের তাদের রামমোহন রায় পূর্বপুরুষ। হ্যাঁ, থেকে আরম্ভ করে রামায়ণের বিষয়, এখানে সীতামা শাখা পড়েছেন, এখানে তিনি সিঁদুর পড়েছেন, এক্স্যাক্টলি। এখানে সীতার রসুইখানা, মানে এই রকম প্রবাদ গুলোও মানে শয়ে শয়ে বাংলায় আছে, শয়ে হ্যাঁ, শয়ে। আবার আবার এটা না বললেই নয় যে শ্রীরামচন্দ্র যখন অকাল বোধন করার ফলে যে দুর্গাপুজোটা শুরু হলো, সেই দুর্গাপুজো কিন্তু বাংলাতেই সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে। এই একদম দুর্গোৎসবটা কিন্তু সেই রামেরই সঙ্গে যুক্ত। তো যুক্ত এইভাবে করানো হলো, বাল্মীকি রামায়ণে সেটা নেই, নেই। কীর্তিবাস তো সেখানে যুক্ত করলেন। তো তো যারা চেষ্টা করছেন যে রামের সঙ্গে বাংলার খুব বেশি সম্পর্ক নেই, তারা কোন জগতে বাস করেন জানি না। তো আমাদের যারা শ্রোতা দর্শক, আশা করি তারা নিশ্চয়ই অবহিত এই ব্যাপারে যে বাংলা যেমন আহ, আহ, শক্তি সাধনার জায়গা, শিব, দুর্গা, কালী, আহ, সেই সঙ্গে মনসা, সেই সঙ্গে সঙ্গে রামের সঙ্গে সীতাও আমাদের পশ্চিমবাংলায় পূজিত হন। তো এই হরে 12 মাসে রাম হরে কৃষ্ণ, এই যে রাইট আমাদের মহামন্ত্র। মহামন্ত্রে রামকৃষ্ণ, যে একটা প্রবাদী আছে যে হ্যাঁ, বনের পাখিকে যখন আমরা প্রথম কথা শেখাই, তখন তাকে কিন্তু হরে কৃষ্ণ এই শব্দে বনের পাখিকেও কথা শেখানো হয়। তাহলে যে রাম কৃষ্ণ, এক্স্যাক্ট। এগুলো আমাদের আমাদের সাংস্কৃতিক পরম্পরা, এগুলোকে ভুললে চলবে না। আহ পঞ্জিকা নিয়ে একটা কথা বলছেন দেখে আমি একটু ফিরে গিয়ে বলছি। আমার এক বন্ধু, ও চিকিৎসক এবং খুবই গোড়া একজন বামপন্থী ছিলেন। তো ওকে আমি মানে খুব তর্ক বিতর্ক লাগতো, অনেকগুলো বছর আগের কথা বলছি। একবার মনে হয়েছিল আমি হেরেই যেতাম, ও যুক্তির কাছে আমি খুব দাঁড়াতে পারতাম না। তো আমার কি মনে হলো, আমি একদিন একটা পঞ্জিকাকে উপহার দিয়েছিলাম। ওই পঞ্জিকা উপহার পাওয়ার পর বেশ অনেক দিন বা বছর বলা যায় ওর সাথে আমার যোগাযোগ ছিল না, নানা ঘটনায়। তারপর একদিন দেখলাম যে ও বিভিন্ন লেখালেখিতে দেখলাম ও খুবই ভালো একজন সুলেখক। তাতেও দেখলাম খুবই প্রবলভাবে একজন আহ সনাতনী হিন্দুত্ববাদী, যদি শব্দটা ব্যবহার করি। তো আমি বললাম, তোমার এই পরিবর্তন কিসের জন্য হে? বললো, ওই পঞ্জিকাটা পাওয়ার পর। বললেন, ওই পঞ্জিকা পড়বার পর, ওটাকে মানে প্রতিটি পাতা বিশ্লেষণ করার পর বুঝলাম যে আমি কি মূর্খ ছিলাম, যে সভ্যতা এরকম একটা পঞ্জিকা তৈরি করতে পারে, সেই সভ্যতাটা কত প্রাচীন এবং কত ঋদ্ধ, সেটাই পঞ্জিকা দিয়ে প্রমাণ পাওয়া যায়। তো এই পঞ্জিকাও একটা নতুন এখন হ্যাঁ, দোকানে দোকানে পাওয়া যাচ্ছে। বাহ, প্রথম দিন থেকে আমরা পঞ্জিকা এবং আমাদের বাংলার যে দেয়াল
যে পঞ্জিকা মানে ক্যালেন্ডার যেটাকে আমরা বলি দেয়াল চিত্র, তাতেও কিন্তু মানে বেশিরভাগ পরিবারে কিন্তু বাংলা একটা ক্যালেন্ডার চাই। আমরা প্রকাশ করছি, এটাও এই সুযোগে জানিয়ে রাখি, মহারাজা শশাঙ্কের চিত্র সম্বলিত একটি দেয়াল পঞ্জিকাও প্রকাশ পাবে। এবং এখনই বহু মানুষ আমাদের কাছে চেয়ে রেখেছেন, দাদা আমাকেও একটা দেবেন। আমরা স্বল্প মূল্য নয়, নিঃশুল্ক বিনামূল্যেই সেই ক্যালেন্ডারটি সকলের কাছে প্রচার করব, প্রচারের জন্যই। এবং আমাদের ছোটখাটো যে অনুষ্ঠান, বাড়ির পুজো আচ্চা, বিবাহ, অন্নপ্রাশন, পরিবার পরিজনের কেউ দেহ রাখলে তার শ্রাদ্ধানুষ্ঠান, এই কোনো কিছু কিন্তু পঞ্জিকা ছাড়া হয় না। যতই আমরা ইংরেজি ক্যালেন্ডারের পথ ধরে চলি না কেন, কিন্তু একবার পঞ্জিকার প্রয়োজন প্রতিটি মানুষের জীবনে হয়। ফলে এই সংস্কৃতি থেকে আমাদের মুক্তি নেই, বরঞ্চ এর প্রচার প্রসারের মধ্যে দিয়ে আমি আমার নিজের ঐতিহ্য কে জানতে পারবো, আমার পূর্বজদের জানতে পারবো, এবং বুঝতে পারবো যে কাদের রক্ত আমরা বহন করে নিয়ে চলেছি। যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে, যাতে আমরা আরো বেশি উৎসাহ পাই। আপনারা শেয়ার করুন এবং লাইক দিন, কমেন্ট করুন। তো আজকেই শেষ করছি, আবার পরে সামনের সপ্তাহে আবার দেখা হবে একটা নতুন বিষয় নিয়ে।